হ্যালো ভিউয়ার্স, অচ্যুতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 12 পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে ঔপনিবেশিক শাসনের চরিত্র। এই প্রশ্নটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আলোচনা শেষে যে কোয়ালিটির অ্যান্সার সেটি তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে একবার দেখে নিই। সিইউ বিএ হিস্ট্রি অনার্স 5th সেম সিসি 12 মার্কস 10, 10 নম্বরের প্রশ্ন, অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে ঔপনিবেশিক শাসনের চরিত্র। এখানে প্রশ্নটা কিন্তু খুব ভালো করে বোঝার ব্যাপার আছে। ঔপনিবেশিক শাসনের চরিত্র জানতে চেয়েছে, এখানে অষ্টাদশ শতক সম্পর্কে ডিটেলস জানতে চাইনি। এখানে জানার মূল প্রশ্নের মূল বিষয়টা হচ্ছে ঔপনিবেশিক শাসনের চরিত্র, অর্থাৎ ইংরেজরা যে এদের শাসন করেছিল এবং সেই শাসনের প্রকৃতিটা কি ছিল, তার বৈশিষ্ট্য বা চরিত্রটা কি, তাদের এই দেশের শাসনের মূল লক্ষ্যটা কি ছিল, সেটাই কিন্তু মূলত এখানে জানতে চেয়েছে। অষ্টাদশ শতক নিয়ে আলোচনা করতে গেলে অষ্টাদশ শতকের বিতর্কের প্রসঙ্গ চলে আসে, যে অষ্টাদশ শতকে অবক্ষয় ঘটেছিল না উন্নতি ঘটেছিল, এটা নিয়ে একটা বিতর্ক আছে। অষ্টাদশ শতকে অন্ধকারাচ্ছন্নের যুগ বলা যায় কিনা। তো তোমরা অনেকেই আমাকে বলছিলে বা কোশ্চেন করছিলে যে এই কোশ্চেনের অ্যান্সারটা কি হবে। তোমরা অনেকে ভুল করে কিন্তু এই অষ্টাদশ শতকের যে বিতর্ক রয়েছে, সমৃদ্ধির যুগ কি অবনতির যুগ, মানে অন্ধকারাচ্ছন্নের দিকটা বা অর্থনৈতিক অগ্রগতির দিকটা, সেটা নিয়ে কিন্তু কোশ্চেনে মানে অ্যান্সার তোমরা পড়ছো, কিন্তু একদম ভুল উত্তর হবে। তোমাদের জানতে হবে এই কোশ্চেনের ভিতরে ঔপনিবেশিক শাসনের চরিত্র, এবং সেই সময়টা কোথায় দেওয়া আছে, অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে, প্রথমার্ধ নয় দ্বিতীয়ার্ধ, অর্থাৎ পলাশির যুদ্ধ হয় 1757, সেই 1757 থেকে 1800 সাল পর্যন্ত এই 50 বছর, এই 50 বছরে ইংরেজ শাসনের মূল বৈশিষ্ট্য বা প্রকৃতি বা চরিত্রটা কি, সেটাকেই কিন্তু ফোকাস করে এই অ্যান্সার করতে হবে। এই কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তা প্রথমে একটু অষ্টাদশ শতক নিয়ে আলোচনা করার প্রয়োজন আছে ইন্ট্রোডাকশনে, যেহেতু সময়টা বলে দেওয়া হয়েছে অষ্টাদশ শতক। তো অষ্টাদশ শতকের একটা বিতর্কিত প্রশ্ন যে অষ্টাদশ শতক অন্ধকারাচ্ছন্নের যুগ ছিল কিনা, এটা নিয়ে বিভিন্ন সংশোধনবাদী ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক দেখা দিয়েছে। ইরফান হাবিব, মুজাফর আলম, সতীশ চন্দ্র, সি.এ. বেইলি এবং আরো অনেক ঐতিহাসিকদের মধ্যে এটা নিয়ে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে একটা বিতর্ক তৈরি হয়েছে। একদল ঐতিহাসিক বলছেন যে অষ্টাদশ শতক ছিল অবনতির যুগ, অর্থাৎ আগে যে অবস্থা ছিল সেই তুলনায় এই সময় অবনতি দেখা দেয়, কারণ মুঘল সাম্রাজ্যের পতন ঘটে এবং সেই জায়গায় বাংলা, উড়িষ্যা, অযোধ্যা, মহীশূর, পাঞ্জাব, হায়দ্রাবাদ, এরকম বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান ঘটে এবং সর্বোপরি ইংরেজ শক্তির আগমন ঘটে, অর্থাৎ দেশের মধ্যে কেন্দ্রীয় শক্তির অস্তিত্ব আর ছিল না। ফলে এই সময় থেকে অবনতির যুগ শুরু হয়। অষ্টাদশ শতক ছিল এক কথায় অন্ধকারাচ্ছন্নের যুগ, কিন্তু আরেক দল ঐতিহাসিক তারা বলছেন যে না, এই যুগে অন্ধকারাচ্ছন্নের যুগ ছিল না, কারণ এই যুগে ব্যবসা বাণিজ্যের দিকে যদি আমরা তাকাই, নগরের অর্থনৈতিক সমৃদ্ধির দিকে যদি তাকাই, গ্রামের স্বয়ং সম্পূর্ণ অর্থনীতির দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখব যে এই যুগে সমৃদ্ধি এসেছিল, অর্থাৎ অন্ধকারাচ্ছন্নের যুগ এটা ছিল না এই অষ্টাদশ শতক। আরেক দল ঐতিহাসিক বলছেন না, অন্ধকারাচ্ছন্নের যুগ না, অবনতির যুগ। আগে যে অবস্থা ছিল সেই অবস্থাটা কন্টিনিউ বা সেই অবস্থাটা বহমান ছিল, অর্থাৎ অতীতের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটা তার যে ধারা, সেই ধারা বা অগ্রগতির যে ধারা, সেই ধারাটা কিন্তু অব্যাহত ছিল। তা যাই হোক, অষ্টাদশ শতক নিয়ে এই বিতর্ক ভারতবর্ষের ইতিহাসে রয়েছে। একদল মনে করেন যে অবনতি ঘটেছিল, একদল মনে করেন না উন্নতি ঘটেছিল, আরেক দল মনে করেন উন্নতি অবনতি কোনো কিছুই নয়, যা ছিল আগে সেটাই কিন্তু তার ধারাটা বহমান ছিল। তো এই বিষয়টা নিয়েই তৈরি হয়েছিল অষ্টাদশ শতকের বিতর্ক। আমাদের আলোচনার বিষয় অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে, অর্থাৎ পলাশির যুদ্ধের পরবর্তীকালে ইংরেজরা এদেশে আসে এবং পরবর্তী 50 বছর যখন কোম্পানির শাসন চলেছিল, প্রথম 100 বছর ছিল কোম্পানির শাসন 1757 থেকে 1857। এই 100 বছরের মধ্যে প্রথম 50 বছর, অর্থাৎ 1757 পরবর্তীকালে 1800 সাল পর্যন্ত এই অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে ইংরেজরা যে এদের শাসন করেছিল, সেই শাসনের প্রকৃতি বা চরিত্রটা কেমন ছিল। তখন ইংরেজরা এদেশে এসে নানা রকম ভাবে এদেশকে শাসন করে, শোষণ করে, নানা রকম বাণিজ্যিক নিয়ম নীতি চালন করে,
প্রশাসনিক নিয়ম নীতি চালু করে, বিচার ব্যবস্থা, পুলিশ প্রশাসন গড়ে তোলে, হিতবাদ, উপযোগিতাবাদ, প্রাচ্যবাদের দ্বারা তারা প্রভাবিত হয়ে দেশে অনেক রকম সংস্কার সাধন করে, ভূমি রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে একাধিক পদক্ষেপ নেওয়া হয়, সম্পদ শোষণ করে, পলাশি লুণ্ঠন করে, সবকিছু ইংরেজরা করেছিল। তার পিছনে মূল লক্ষ্য ছিল একটাই, তাদের বাণিজ্যিক স্বার্থ এবং ইংরেজ জাতির যে জাতিগত যে শ্রেষ্ঠত্ব, যে গৌরব, সেটাকে তুলে ধরা। এবং তাদের এই শাসনের মূল লক্ষ্য ছিল সাম্রাজ্যবাদী স্বার্থকে চরিতার্থ করা। এটাই ছিল তাদের শাসনের মূল চরিত্র বা বৈশিষ্ট্য। যা কিছু করেছে সব কিছুর পিছনে কিন্তু লুকিয়ে ছিল তাদের সাম্রাজ্যবাদী মানসিকতা। চরিত্রের এই দিকটাই কিন্তু এখানে তুলে ধরতে হবে ঔপনিবেশিক শাসনের চরিত্রে। তা আমরা যদি একটু প্রথম থেকে দেখি, দেখবো 1757 ইংরেজ কোম্পানি বাংলাদেশে আসে। যদিও তার আগে থেকে কিন্তু ইংরেজরা ভারতবর্ষে এসে সুরাটে ছিল, বাণিজ্য কুটি তৈরি করেছিল, সেখান থেকে মাদ্রাজে গিয়েছিল, সেখানে ফরাসিদের সাথে তাদের যুদ্ধ হয়। তারপর তারা বাংলাদেশের দিকে আসে এবং বাংলাদেশে তারা বণিক হিসাবে এসেছিল এবং কালক্রমে তারা এদেশের রাজনীতিতে অংশগ্রহণ করে এবং তারা একটা রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। তাই রবীন্দ্রনাথ বলেছিলেন যে বণিকের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হয়েছিল। এই কথাটা সত্য এবং এই কথাটা বিশ্লেষণ করলেই এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে। ঔপনিবেশিক শাসনের চরিত্র বলতে এক কথায় বণিকের মানদণ্ড হয়ে গিয়েছিল রাজদণ্ডে, অর্থাৎ বণিক হয়ে গিয়েছিলেন রাজা। এই বিষয়টাই কিন্তু এখানে ডিসকাস করতে হবে। তা পলাশির যুদ্ধের ভিতর দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতা ইংরেজরা করায়ত্ত করে। এরপরে বক্সারের যুদ্ধ হয় মীর কাসিমের সাথে, সেখানেও জয়লাভ করে এবং বক্সারের যুদ্ধের সূত্র ধরে এই ইংরেজ কোম্পানি মুঘল সম্রাটের কাছ থেকে বাংলা, বিহার, উড়িষ্যা দেওয়ানি লাভ করে, অর্থাৎ রাজস্ব আদায়ের অধিকার। এখন রাজস্ব আদায় কিভাবে হবে তা নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা ইংরেজরা চালায় এবং প্রথমে 1 শালা বন্দোবস্ত, পরে 5 শালা, তারপরে 10 শালা, তারপরে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করে। এবং দক্ষিণ ভারতে মহলওয়ারি, উত্তর ভারতে রায়তওয়ারি, পাঞ্জাবে ভাইয়াচারি, এরকম বিভিন্ন রকম ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করেছিল। কিন্তু এর পিছনে একটাই লক্ষ্য ছিল তাদের অর্থনৈতিক স্বার্থ এবং তাদের সাম্রাজ্যবাদী স্বার্থকে চরিতার্থ করা। এদেশ থেকে তারা প্রচুর পরিমাণ অর্থ সম্পদ তারা লুট করে। পলাশি যুদ্ধের পরবর্তীকালে যে সম্পদ তারা লুট করেছিল বিভিন্ন উপঢৌকন বাবদ, নজরানা স্বরূপ এবং বিভিন্ন রকম সরকারি যে কন্ট্রাক্ট, তার মাধ্যমে যে বিপুল পরিমাণে অর্থ এদেশ থেকে সংগ্রহ করে জলের স্রোতের মতো ইংল্যান্ডে পাচার করেছিল এবং সেই অর্থ দিয়ে ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়েছিল। এই জন্য দাদাভাই নওরোজি তার পোভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থে এই ঘটনাকে বলেছেন ড্রেন অফ ওয়েলথ, অর্থাৎ সম্পদের নির্গমন। অর্থাৎ এই যে সম্পদের লুণ্ঠন, এই লুণ্ঠনটাই ছিল তাদের চরিত্রের একটা প্রধান দিক। এবং এইভাবে দেশের সম্পদ লুট করার ফলে এদেশে দুর্ভিক্ষ দেখা দেয়। 1776 মন্বন্তর ঘটে। তার আগে দ্বৈত শাসন ব্যবস্থা চলেছিল। লর্ড ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন। একদিকে নবাবের শাসন, একদিকে ইংরেজদের শাসন বাংলাদেশে চলে। দুই ধরনের সমান্তরাল শাসন চলতে থাকে, যার ফলে সাধারণ মানুষের নাভিশ্বাস হয়ে উঠেছিল। এই পর্বে ইংরেজরা যখন একটু অর্থনৈতিক সংকটে পড়ে তখন তারা ব্রিটিশ পার্লামেন্টের কাছে 10 লক্ষ পাউন্ড ঋণ চায়। ব্রিটিশ পার্লামেন্ট তখন এই কোম্পানির উপরে রেগুলেট করার জন্য, অর্থাৎ নিয়ন্ত্রণ আরোপ করার জন্য 1773 রেগুলেটিং অ্যাক্ট আইন পাশ করে এবং এই আইনের কিছু ত্রুটি দেখা দেওয়ায় 1784 সালে আবার পিটের ভারত শাসন আইন, অর্থাৎ ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর নামে পিট ইন্ডিয়া অ্যাক্ট, পিটের ভারত শাসন আইন প্রবর্তন করা হয়। এই দুই আইনের ভিতর দিয়ে কিছু নিয়ম নীতি বেঁধে দেওয়া হয় এই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। এছাড়া এই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ব্রিটিশ পার্লামেন্ট এবং রাজার কাছ থেকে সনদ বা লাইসেন্স নিতে হতো ভারতবর্ষে বাণিজ্য করার জন্য। 20 বছর অন্তর এই লাইসেন্স নবীকরণ করতে হতো। তা প্রথমে এই লাইসেন্সের নাম ছিল চার্টার অ্যাক্ট। চার্টার অ্যাক্ট প্রথমে হয় 1773, 1793, 1813, 1833, 1853। প্রতি 20 বছর অন্তর অন্তর এই চার্টার অ্যাক্ট পাশ করে আনতে হতো তাদের বাণিজ্য করার ছাড়পত্র। কিন্তু 1853 পরে আর নেওয়ার প্রয়োজন হয়নি, কারণ 1858 সালে গিয়ে কোম্পানির শাসনের অবসান ঘটে সিপাহী বিদ্রোহের ভিতর দিয়ে এবং এদেশের শাসনভার ইংল্যান্ডের রানী
রানী ভিক্টোরিয়া নিজের হাতে তুলে নেন, ফলে কোম্পানির শাসনের অবসান হয়। তা এ সমস্ত কিছু ইংরেজরা এইসব ধাপে ধাপে এগুলো করে। এছাড়া ইংরেজ যেসব প্রশাসক ভারতবর্ষে আসে তারা কিন্তু বিভিন্নভাবে পুলিশি ব্যবস্থা, যেমন লর্ড কর্নওয়ালিস গড়ে তুলেছিলেন, পুলিশি ব্যবস্থা, বিচার ব্যবস্থা, আইন প্রশাসন, এগুলো কিন্তু তারা তৈরি করেছিলেন নিজেদের স্বার্থে, নিজেদের মতো করে তৈরি করেছিলেন, তাদের বাণিজ্যিক স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ, সাম্রাজ্যবাদী স্বার্থকে সামনে রেখে। এগুলোর পিছনে কোনো মহৎ উদ্দেশ্য ছিল না। মূল উদ্দেশ্য ছিল নিজেদের শ্রেষ্ঠত্বকে তুলে ধরা এবং এই সাম্রাজ্য যে তারা এখানে তৈরি করেছে, এই সাম্রাজ্য ভারতবাসীর ধারক ও বাহকে পরিণত হবে এমনটা দাবি করে তারা কিন্তু তাদের নিজেদের গুণগত মানকে তুলে ধরার চেষ্টা করেছিলেন ভারতবাসীর সামনে। মূল উদ্দেশ্য ছিল এদেশকে শোষণ করা, এদেশের মানুষকে শুষে তাদের অর্থ সম্পদ লুট করা। এটাই ছিল তাদের সাম্রাজ্যবাদী শাসনের মূল চরিত্র। দেখো, যে সমস্ত প্রশাসকরা ভারতবর্ষে এসেছেন তাদের হাত ধরে বিভিন্ন আদর্শ ভারতবর্ষে মাথা চাড়া দিয়ে ওঠে। যেমন প্রাচ্যবাদ, অর্থাৎ এ দেশের যে অতীত ইতিহাস রয়েছে, অতীত ঐতিহ্য রয়েছে, শিল্প সংস্কৃতি, কৃষ্টি কলা রয়েছে, সেগুলো কিন্তু যথেষ্ট উন্নত ছিল, সেগুলো যথেষ্ট ঐতিহ্য মণ্ডিত ছিল, এমনটা কিছু কিছু ব্রিটিশ প্রশাসক মনে করেন। যেমন হেস্টিংস, এই হেস্টিংসের হাত ধরে এদেশের প্রাচ্য যে বাদ, অর্থাৎ প্রাচ্য দেশের যে ঐতিহ্য, সেটা নিয়ে গবেষণা শুরু করেন ইংরেজরা। তারা এদেশের অতীত ইতিহাস সম্পর্কে উৎসাহী হয়ে সেই ইতিহাস অনুসন্ধান করতে থাকেন। এই কারণে হেস্টিংসের অনুপ্রেরণায় 1784 সালে উইলিয়াম জোন্স তৈরি করেন এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল। পরবর্তীকালে ওয়েলেসলি তৈরি করেন প্রাচ্যবিদ্যা অনুশীলনের জন্য ফোর্ট উইলিয়াম কলেজ। এছাড়া কলকাতা মাদ্রাসা তৈরি করা হয়। এগুলো তৈরি করা হয়েছিল মূলত এদেশের প্রাচ্যবাদী যে শিক্ষা, সেই শিক্ষা বা প্রাচ্যবাদের বা এদেশের যে ইতিহাস ঐতিহ্য, তাকে অনুশীলন করে সেগুলোকে আত্মস্থ করা, এদেশকে জানার চেষ্টা করা হয়েছিল। কারণ ইংরেজরা যে এদেশে এসে শাসন করতেন, এদেশের ভাষা ছিল বাংলা আর তারা বলতেন ইংরেজি। তাই এদেশকে যদি তারা না বুঝতে পারেন, এদেশের মানুষের ভাষা যদি না বুঝতে পারেন, তাহলে এদেশকে শাসন করা তাদের পক্ষে কষ্টকর হবে। তাই যে সমস্ত ইংরেজ কর্মচারী এদেশে আসতেন তাদেরকে এই ফোর্ট উইলিয়াম কলেজে এসে সংস্কৃত বাংলা শেখানো হতো। এছাড়া ইংল্যান্ডের হেইলিবেরি কলেজ ছিল, সেখানেও কিন্তু তাদেরকে ভারতীয় কৃষ্টি কালচারও শেখানো হয়েছিল। এই সময় ইভানজেলিকাল মতবাদ এবং উপযোগবাদ ও হিতবাদ এগুলো ইংল্যান্ডে মাথাচাড়া দিয়ে ওঠে। এগুলোর মূল কথা ছিল এই যে হিতবাদ অর্থাৎ মানুষের উপকারে কাজে লাগতে হবে, উপযোগবাদ অর্থাৎ এমন কাজ করতে হবে যাতে অনেকের উপকার হয়, একটা কাজ এমন কাজ করতে হবে বা এমন ভাবে শাসন করতে হবে যাতে একের অধিক অনেক মানুষের উপকার হয়। তা বেনথাম, জেমস মিল, এনাদের হাত ধরে এই উপযোগবাদ ভারতবর্ষে আসে লর্ড উইলিয়াম বেন্টিং এর সহায়তায়, এবং তিনি ভারতবর্ষে এসে গঙ্গাসাগরে সন্তান বিসর্জন দেওয়া, সতীদাহ প্রথা নিবারণ করা, এই সমস্ত একাধিক যুগান্তকারী সংস্কার সাধন করেছিলেন। এছাড়া ইংরেজরা তাদের স্বার্থের জন্য এদেশে রেলপথ তৈরি করে, ডাক ব্যবস্থা, টেলিগ্রাম ব্যবস্থা, এগুলো কিন্তু তারা চালু করেছিল। মূল লক্ষ্য একটাই ছিল, তাদের বাণিজ্যিক এবং অর্থনৈতিক স্বার্থকে চরিতার্থ করা। এখন এই যে বিভিন্ন প্রগতিশীল আইন যেগুলো পাশ করা হয়েছিল, বিধবা বিবাহ প্রবর্তন, সতীদাহ প্রথা নিবারণ, গঙ্গাসাগরে সন্তান বিসর্জন দেওয়া, ঠগী দস্যুদের দমন করা, এগুলোর পিছনে তাহলে কি লক্ষ্য ছিল? এগুলোর পিছনে লক্ষ্য ছিল যে ইংরেজ জাতি যে শ্রেষ্ঠ জাতি, তারা যে জাতি শ্রেষ্ঠ, এটা ভারতবাসীর সামনে তুলে ধরার জন্য, তাদের নিজেদের গৌরব ঐতিহ্যকে তুলে ধরার জন্য তারা এই ধরনের সংস্কারগুলো তারা করেছিলেন। যদিও 1857 মহাবিদ্রোহের পরে তারা আর এই সমস্ত কোনো কাজকর্ম করেননি, কোন রকম সংস্কার সাধন তারা কিন্তু করেননি। অর্থাৎ ইংরেজরা যাই করুক, এই দেশে যে কাজই করুক, তার পিছনে মূল লক্ষ্য ছিল তাদের বাণিজ্যিক অর্থনৈতিক সাম্রাজ্যবাদী স্বার্থকে চরিতার্থ করা। বলতে হয় খ্রিস্টান মিশনারিদের কথা, যারা 1813 চার্টার অ্যাক্ট অনুযায়ী ভারতবর্ষে আসে, বিভিন্ন ধরনের সংস্কার সাধন করে, ইংরেজি শিক্ষার জন্য তারা প্রচেষ্টা নেয় এবং ইংরেজি বিদ্যালয় তৈরি করে, মেয়েদের জন্য তারা শিক্ষার উপরে জোর দেয়। কিন্তু এর অন্তরালে তাদের মূল লক্ষ্য ছিল হিন্দু যে ঐতিহ্য, হিন্দু ধর্মের ঐতিহ্যকে মুছে দিয়ে
সেই জায়গায় খ্রিস্ট ধর্মের আদর্শকে প্রচার করা, অর্থাৎ তার পিছনেও, তাদের সমস্ত কাজের পিছনে কিন্তু তাদের নিজেদের ব্যক্তিগত স্বার্থ বা ব্যক্তিতান্ত্রিক স্বার্থটাই এখানে পরিষ্কার হয়ে উঠেছিল। তাই এইগুলো মূলত এখানে আলোচনা করতে হবে। যাই করুক না কেন, ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের প্রথম 50 বছরের যত কাজ হয়েছে, সেই ভূমি রাজস্ব ব্যবস্থা হোক, আইন প্রশাসন বিচার ব্যবস্থা হোক, বা কোনো রেগুলেটিং অ্যাক্ট হোক, বা এই যে বিভিন্ন সংস্কারবাদী কার্যকলাপ হোক, সব কিছুর পিছনে একটাই মূল লক্ষ্য, সাম্রাজ্যবাদী স্বার্থকে চরিতার্থ করা, বাণিজ্যিক স্বার্থকে চরিতার্থ করা, অর্থনৈতিক স্বার্থকে চরিতার্থ করা। এটাই ছিল ঔপনিবেশিক শাসনের মূল চরিত্র। তো এই বিষয়টার উপরে বেশি ফোকাসড করে এই কোশ্চেনের অ্যান্সার করতে হবে। এর যে অ্যান্সার রয়েছে সেই অ্যান্সার আমি তোমাদের সামনে এবার অন স্ক্রিনে আলোচনা করছি। 5th সেমিস্টার হিস্ট্রি অনার্স সিসি 12 মার্কস 10 10 নম্বরের প্রশ্ন, অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে ঔপনিবেশিক শাসনের চরিত্র আলোচনা করো। বা সংশোধনবাদী ঐতিহাসিকরা এই ব্যাপারে কি বক্তব্য রেখেছেন। ভারত ইতিহাসে অষ্টাদশ শতকের বিভিন্ন ঘটনার উত্থান পতন নিয়ে ঐতিহাসিক মহলে যথেষ্ট বিতর্ক রয়েছে। এ সময় একদিকে সর্বভারতীয় মুঘল সাম্রাজ্যের ক্রমশ পতন ঘটছিল, তেমনি বাংলা, পাঞ্জাব, মারাঠা, মহীশূরে শক্তিশালী রাজ্য গড়ে উঠেছিল। পাশাপাশি ভারতে ইংরেজ শক্তির প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছিল। ঐতিহাসিক আতাহার আলীর মতে অষ্টাদশ শতকে মুঘল সাম্রাজ্যের ভাঙনের ফলে সারা ভারত জুড়ে আর্থসামাজিক ও রাজনৈতিক ব্যবস্থায় ভাঙনের সৃষ্টি হয়। এই ভাঙনের সুযোগ নিয়ে ইংরেজরা ভারতের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। ঐতিহাসিক সরদেশাই অষ্টাদশ শতককে মারাঠাদের শতক বলেছেন। ঐতিহাসিক ইরফান হাবিবের মতে অষ্টাদশ শতাব্দী হল নগ্ন লুণ্ঠন, অরাজকতা ও বিদেশিদের রাজ্য জয়ের যুগ। ইংরেজ ঐতিহাসিক জেমস মিল, D.H. মোরল্যান্ড সহ ভারতীয় ঐতিহাসিক যদুরাজ সরকার, ঈশ্বরী প্রসাদ এবং তারাচাঁদ প্রমুখ এই শতককে অবক্ষয়ের কাল হিসেবে চিহ্নিত করে বলেন যে এই শতকে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে অবক্ষয় স্পষ্ট হয়েছিল। অত্যন্ত শক্তিশালী কেন্দ্রীভূত মুঘল সাম্রাজ্য ভেঙে টুকরো টুকরো হয়েছিল এবং সেই পতন উন্মুখ কাঠামোর উপর ইংরেজ বণিকদের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হয়েছিল। বাণিজ্যিক উদ্দেশ্যে এদেশে এসে তারা রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছিল। তো এটা ছিল ইন্ট্রোডাকশন অষ্টাদশ শতকের উপরে। এবার মূল বিষয়তে আমরা প্রবেশ করব। অষ্টাদশ শতকের রাজনৈতিক পরিবর্তনের ফলে ভারতের নতুন যুগের জন্ম হয়, যার ফলে ভারতের চিরাচরিত জীবনে পরিবর্তন আসে এবং ভারতে আধুনিকতার সূচনা হয়। K.M. পানিক্কর, C.A. বেইলি, মুজাফর আলম, চেতন সিং, গৌতম ভদ্র প্রমুখ এ যুগের নানা বিপর্যয়ের মধ্যে গতিশীলতা ও উন্নয়নের উপাদান খুঁজে পেয়েছেন। প্যারা করে দেখো, ব্রিটিশ শাসনে ঔপনিবেশিক ভারতে সামাজিক রূপ যথেষ্ট পরিবর্তিত হয়েছিল। অষ্টাদশ শতকে হিন্দু সমাজ একাধিক অমানবিক কুসংস্কারের শিকার হয়েছিল। ইংরেজ কোম্পানি এক্ষেত্রে একাধিক পদক্ষেপ নেয়। লর্ড উইলিয়াম বেন্টিংয়ের শাসনকালে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়। ডালহৌসি শাসনকালে বিধবা বিবাহ প্রবর্তন হয়। এদেশে ঔপনিবেশিক শাসনের গুরুত্বপূর্ণ অবদান ছিল আধুনিক পাশ্চাত্য শিক্ষার প্রসার। পাশাপাশি সামন্ততান্ত্রিক অর্থনীতির বিনাশ করে আধুনিক অর্থনীতির সূচনা হয়। তবে এদেশে ইংরেজদের অর্থনৈতিক শোষণ বাংলার অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। ভূমি রাজস্বের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আসে। ভারতের চিরাচরিত কুটির শিল্প ধ্বংস হয়। ভারতের কাঁচামালের উপর নির্ভর করে ইংল্যান্ডের শিল্প বিপ্লব হয়। ঔপনিবেশিক ভারতে বিদেশি বিনিয়োগ বাড়তে থাকে। উৎপাদিত হয় অর্থকরী ফসল, স্থাপিত হয় রেলপথ, নির্মিত হয় বন্দর শিল্প, যা ছিল ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের অবদান। ব্রিটিশ শাসনকালে সরকার বিভিন্ন সুযোগ সুবিধার মাধ্যমে একটি অভিজাত শ্রেণী গঠন করে। এছাড়া চিরস্থায়ী বন্দোবস্তের মধ্যে উদ্ভব ঘটে মধ্যবিত্ত শ্রেণীর, যারা ঔপনিবেশিক শাসনের খারাপ দিকটা সমাজের সামনে তুলে ধরে। ফলে গড়ে ওঠে জাতীয় কংগ্রেস, মুসলিম লীগ, একসময় স্বাধীন হয় ভারত। এ পর্যন্ত ঠিক আছে, এটা ইন্ট্রোডাকশনের মধ্যেই পড়ে। এবার মূল প্রশ্নের উত্তর, যে ঔপনিবেশিক শাসনের চরিত্র অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে কেমন ছিল সেটা নিয়ে এবার পরের প্যারা। অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে ভারতীয় সাম্রাজ্যের বিস্তৃতি এবং চরিত্র ব্রিটিশদের চোখে এক অভূতপূর্ব বিষয় ছিল। ব্রিটিশ প্রাচ্যবিদরা এক অনন্য গোষ্ঠী ছিলেন, যারা যুক্তি, ঐতিহ্য এবং বিশ্বজনীনতার আদর্শে পুরো অষ্টাদশ শতককে আলোকিত করে রেখেছিলেন। ভারতে কর্মরত অন্যান্য ব্রিটিশ উচ্চপদস্থ কর্মচারীদের থেকে একেবারেই আলাদা ছিলেন এই প্রাচ্যবিদরা, যারা প্রাচীন ভারতের ধর্মীয় রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যকে গুরুত্ব সহকারে সম্মান করতেন। 1784 সালে ওয়ারেন হেস্টিংসের পৃষ্ঠপোষকতায় স্থাপিত হয়েছিল এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল, যার সভাপতি ছিলেন উইলিয়াম জোন্স। এই পথ অনুসরণ করেই গভর্নর জেনারেল ওয়েলেসলি এর দ্বারা কলকাতায় স্থাপিত হয় ফোর্ট উইলিয়াম কলেজ। তবে খ্রিস্টান মিশনারিদের এক্ষেত্রে লক্ষ্য ছিল হিন্দু সংস্কৃতিকে যতটা সম্ভব মুছে ফেলা এবং তার পরিবর্তে খ্রিস্টীয় মূল্যবোধ, ইংরেজি শিক্ষা এবং পশ্চিমী ধারণাগুলোকে আরোপ করা।
প্যারা করে দেখো, ভারতে ইউরোপীয় সমাজে ইভানজেলিক্যাল বা ভগবদ সংক্রান্ত প্রভাব আদর্শগত দিক থেকে কতটা বিস্তার করেছিল তা বলা খুব কঠিন। বস্তুত ভারতের মাটিতে একটা শক্ত জমি তৈরি করার পর সতী ও শিশু হত্যার মতো কিছু অমানবিক আচার রোধ করা ইত্যাদি ব্যাপারে মিশনারিরা সরাসরি মত প্রকাশ করতে শুরু করে। ইভানজেলিক্যালিজম এবং উপযোগিতাবাদ দুটোই ছিল ব্যক্তিত্ববাদী আন্দোলন। দুটোর লক্ষ্য ছিল প্রথার দাসত্ব থেকে এবং উচ্চ শ্রেণীভুক্ত মানুষ ও পুরোহিতদের অত্যাচার থেকে ব্যক্তিকে রক্ষা করা। পশ্চিমী সংস্কৃতির মধ্যে নিহিত ব্যক্তিবাদ এবং উদারতার মতো মূল্যবোধগুলি উল্লেখ করে ব্রিটিশরা তাদের শ্রেষ্ঠত্বের উপর জোর দিয়েছিলেন। মাইকেল অ্যাডাম এর মতে এই প্রযুক্তির শ্রেষ্ঠত্ব মেরি কিংসলের মতো দেশীয় সমাজের নরমপন্থীদের কাছেও সাম্রাজ্যবাদী দমননীতির একটা ব্যাখ্যা। আমরা জাতির শ্রেষ্ঠত্বের এক বড় নিদর্শন। অষ্টাদশ শতকে এক উন্নত অর্থনীতির উপর ভিত্তি করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসা শুরু হয়। কোম্পানির ভারতীয় ব্যবসা সুস্থির ও লাভজনক হয়ে ওঠে। ঔপনিবেশিক শাসনের সমর্থকরা এশীয়দের দুর্বল চরিত্র ও নিজেদের শাসন করার ক্ষেত্রে ভারতীয়দের অক্ষমতার উল্লেখ করলেও রাইস অ্যান্ড ফেল অব দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি গ্রন্থে আর কে মুখার্জি সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করে বলেন, অর্থনৈতিক প্রয়োজনই কোম্পানিগুলিকে সাম্রাজ্যবাদের পথে নিয়ে যায়। তিনি উল্লেখ করেন যে একচেটিয়া অধিকার ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে থাকলেও এটি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সস্তায় পণ্য কেনার সুযোগ দেয়নি। সেজন্য রাজনৈতিক নিয়ন্ত্রণ ছিল অবশ্য প্রয়োজন। পলাশী যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থলপথে আভ্যন্তরীণ বাণিজ্যের উপর তাদের একচেটিয়া অধিকার প্রতিষ্ঠা করতে সচেষ্ট হয়। 1818 সালে মারাঠাদের, 1848 সালে শিখদের পরাজয় এবং 1856 সালে অযোধ্যা দখলের মধ্য দিয়ে ভারতে কোম্পানির সাম্রাজ্য বিস্তার চলতে থাকে। ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদী সরকারের শাসনের প্রতিষ্ঠা হয়। ভারতে ব্রিটিশদের উপনিবেশ পরিণত হয় এবং ভারতে ঔপনিবেশিক শোষণ শুরু হয়। ভারত থেকে ইউরোপে সুপরিকল্পিতভাবে সম্পদ নির্গমন হতে থাকে। ভারতীয় মূলধন ব্যবহার করে ব্রিটিশ ব্যাংকগুলি আমেরিকা, জার্মানি ও ইউরোপের অন্যান্য অংশে শিল্প গড়ে তোলে। ভারত ও পৃথিবীর অন্যান্য দেশে উপনিবেশ স্থাপনের উপর ভিত্তি করে শিল্প বিপ্লব ও আধুনিক ধনতন্ত্রের অগ্রগতি ঘটে। প্যারা করে দেখো, এটি শেষ প্যারা। ব্রিটিশ ভারতে যে প্রশাসনিক কাঠামো ও প্রতিষ্ঠানগুলি ধীরে ধীরে গড়ে তুলেছিল তার সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত ছিল সাম্রাজ্যিক অধিকারের গর্ব ও শ্রেষ্ঠত্ব। ভারতের সাম্রাজ্য স্থাপন ও নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে ব্রিটিশ সাম্রাজ্যবাদী ভাবাদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। অষ্টাদশ শতকের শেষ দিকে ব্রিটিশ সাম্রাজ্যের আদর্শের মূলে ছিল সামরিক একনায়কতন্ত্র ও জাতিগত শ্রেষ্ঠত্বের ধারণা। প্রাচ্যদেশীয় মানুষের কাছে ব্রিটিশরা নিজেদের আধুনিক ইউরোপীয় সভ্যতার প্রতিনিধি হিসেবে দাবি করতে থাকে। তারা প্রচার করে যে সাম্রাজ্য সভ্যতার ধারক ও বাহক হিসাবে কাজ করবে। এই ভাবাদর্শের সঙ্গে যুক্ত ছিল রক্ষণশীল মূল্যবোধ ও প্রাচ্যের প্রতি জাতিগত তাচ্ছিল্য। সময়ের সাথে সাথে পরিস্থিতির প্রয়োজন অনুযায়ী এই ভাবাদর্শের পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু কোনো মৌলিক রূপান্তর ঘটেনি। এই ছিল অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে ঔপনিবেশিক শাসনের চরিত্র। এই প্রশ্ন উত্তর তোমাদের সামনে আলোচনা করলাম। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।